হ্যালো আসসালামু আলাইকুম আরো একবার স্বাগতম শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখছিলাম ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছি 6টা পরিবর্তনের বিস্তারিত বর্ণনা এবং কোন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ন্যারেশন করতে হবে তার বিস্তারিত বর্ণনা শিখেছি। আজকে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে দুটো করে এক্সাম্পল দেখে দেখে আমরা দেশে আগের রুলস গুলো একটু রিভাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু ন্যারেশন দেখছি। হি সেড টু মি ইউ ক্যানট ডু হোয়াটএভার ইউ লাইক। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেড অথবা টোল্ড হয়, যেহেতু অবজেক্ট আছে টোল্ড হয়ে গেল হি টোল্ড মি, কনজাংশন দ্যাট, ইউ সেকেন্ড পারসন সেজন্য অবজেক্টের প্রোনাউন হবে, মি ছিল হয়ে গেল আই, ক্যান কুড হয়ে গেল কারণ আগেরটা পাস্ট টেন্স সেজন্য পরেরটা পাস্ট টেন্স হবে। তো একইভাবে লাইক লাইকড হয়ে গেল এবং ইউ সেকেন্ড পারসন হয়ে গেছে আই। কেন আই হলো? কারণ ইউ সেকেন্ড পারসন আমরা জানি অবজেক্টের প্রোনাউন হয়, সেজন্য এখানে আই বসেছে। 2 নম্বর, হি সেড আই হোপ আই শ্যাল স্ট্যান্ড ফার্স্ট। এখানে যদিও অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি রিপোর্টিং ভার্ব সে বা টেল হওয়ার কথা, কিন্তু আমরা বলেছিলাম অর্থানুসারে মাঝে মাঝে হোপ, থ্যাঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার ইত্যাদি রূপান্তর হতে পারে। যেহেতু আই হোপ আই শ্যাল স্ট্যান্ড ফার্স্ট এটাতে আশা করা বোঝাচ্ছে, এজন্য রিপোর্টিং ভার্বটাই হোপড হয়ে গেল। হি হোপড দ্যাট, হি আই ফার্স্ট পারসন সাবজেক্টের প্রোনাউন হি, আর আমরা জানি শ্যাল উইল থাকলে উড হয়, আমরা শিখেছি, এই জন্য হয়ে গেল হি উড স্ট্যান্ড ফার্স্ট। 3 নম্বর সেন্টেন্স, হি সেড টু মি থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং ভার্বটাই থ্যাংক হয়ে যায়, সেজন্য কি হয়ে গেল হি থ্যাঙ্কড মি। এবং একইভাবে কনগ্রাচুলেশনস থাকলে কি হয় কনগ্রাচুলেটেড, হি কনগ্রাচুলেটেড মি। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পলের মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস গুলো রিভাইজ করার চেষ্টা করি। হি সেড টু মি হ্যাভ ইউ প্রিপেয়ারড ইউর লেসন। এখানে হি সেড এর জায়গায় আস্কড হয়ে গেল, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব আস্কড হয়। কনজাংশন ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ডস, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ডস নাই সেজন্য ইফ হয়ে গেল। ইউ সেকেন্ড পারসন অবজেক্টের প্রোনাউন হবে হয়ে গেল আই। হ্যাভ ছিল হয়ে গেল হ্যাড, কারণ আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট টেন্স হয়, সেজন্য প্রিপেয়ার্ড। ইওর সেকেন্ড পারসন অবজেক্টের প্রোনাউন হবে, সেজন্য হয়ে গেল মাই লেসন। একইভাবে শি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ডস দিয়ে শুরু হয়েছে, সেজন্য শি আস্কড মি, এই হোয়াটটাই কনজাংশন হয়ে গেল। এরপরে সাবজেক্ট কোনটা এখানে ইওর নেম, এই ইওর নেমটা কনজাংশনের পরেই বসবে, আমরা জানি যে কনজাংশনের পরে সাবজেক্ট বসে। ইওর নেম মাই নেম হয়ে গেল কেন? কারণ ইওর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের প্রোনাউন হয়, অবজেক্ট আছে মি, মি এর পসেসিভ হচ্ছে মাই, আমরা জানি। এবং ইজটা ওয়াজ হয়ে গেল কেন? আগেরটা পাস্ট টেন্স সেজন্য পরেরটা পাস্ট টেন্স হবে। পরের এক্সাম্পলটা লক্ষ্য করি, মাই ফ্রেন্ড সেড টু মি ওয়্যার আর ইউ গোয়িং নেক্সট উইক। said asked হয়ে যাবে বা wanted to know আমরা বলছি, inquired of, asked, wanted to know যে কোনো একটা হতে পারে। রিপোর্টিং ভার্ব where, ইউ সাবজেক্ট ছিল সেকেন্ড পারসন অবজেক্টের প্রোনাউন হবে আই, আর ছিল ওয়াজ হয়ে গেল কারণ আগেরটা পাস্ট টেন্স পরেরটা পাস্ট টেন্স হবে। এবং নেক্সট থাকলে ফলোইং, দা ফলোইং হয়, সেজন্য নেক্সট উইকের পরিবর্তে কি বসছে দা ফলোইং উইক। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন গুলো একটু লক্ষ্য করি। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে অর্থ অনুসারে আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট, অর্ডার, ফরবিড ইত্যাদি রূপান্তর হতে পারে। যেমন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা অনুরোধ করা বোঝাচ্ছে, সেজন্য রিপোর্টিং ভার্ব হয়ে গেল রিকোয়েস্টেড। দ্য পোর ম্যান রিকোয়েস্টেড, আর ভার্ব দিয়ে শুরু হলে কনজাংশন সবসময় টু হয়, সেজন্য হয়ে গেল টু গিভ। মি ফার্স্ট পারসন হয়ে সাবজেক্টের প্রোনাউন হবে, পরের সাবজেক্ট হচ্ছে পরের প্রোনাউন হচ্ছে হিম, আ গ্লাস অফ ওয়াটার। একইভাবে দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স মার্চ অন, এটা সামরিক আদেশ বোঝাচ্ছে, মার্চ অন সামরিক আদেশ, কমান্ডার বলছে সোলজারদের। সামরিক আদেশ হলে রিপোর্টিং ভার্ব সবসময় কমান্ড হয়, সেজন্য দ্য কমান্ডার কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন, কারণ ভার্ব দিয়ে শুরু হলে কনজাংশন সবসময় টু হয়, আমরা জানি। তো প্রত্যেকটা এক্সাম্পলই এইভাবে আমরা শিখে নিব। লেটের ক্ষেত্রে কি হবে, লেট আস থাকলে আমরা জানি প্রপোজ বা সাজেস্ট হয়, যেমন লেট আস এনজয় দ্য ফিল্ম, লেট আস থাকলে প্রপোজড হয়ে গেল, হি প্রপোজড মি, দ্যাট কনজাংশন দ্যাট হয়। এবং সাবজেক্টের পরে উই, সাবজেক্টের পরে শুড বসে। আমরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি লেট আস থাকে সাবজেক্টের পরে শুড, কিন্তু লেট আস ব্যতীত অন্য অবজেক্ট লেট মি, লেট হিম, লেট করিং থাকলে তখন সাবজেক্টের পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হয়। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেই বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। অপারেটিভ সেন্টেন্সের বেলায় কি করব? অপারেটিভ সেন্টেন্সের বেলায়
রিপোর্টিং ভার্ব উইশ অথবা প্রে হয়, যেমন লং লিভ বাংলাদেশ, হি উইশড দ্যাট। এখানে প্রে হলো না কেন? কারণ আমরা বলছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার ক্ষেত্রে কেবলমাত্র আমরা প্রে ব্যবহার করব। তাহলে হি উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, কারণ বাংলাদেশের পরে মাইট হলো কোথায়, কেন? আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্বের কনজাংশন ব্যবহারের সময় যদি অপটেটিভ সেন্টেন্স থাকে সাবজেক্টের পরে মাইট বসে অথবা মাইট বি অ্যালাউড টু হয় অপটেটিভ সেন্টেন্সের বেলায়। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ, এখানে প্রার্থনা বোঝাচ্ছে, সেই জন্য দ্য টিচার প্রেইড দ্যাট হলো, উইজড না হয়ে প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম, ইউটা দেম হয়ে গেল, আল্লাহ আল্লাহই থাকলো কারণ আল্লাহ থার্ড পারসন, ইউ সেকেন্ড পারসন হওয়ার কারণে অবজেক্টের প্রোনাউন, স্টুডেন্টস এর প্রোনাউন হচ্ছে দেম, সেই জন্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্ব কি হবে? অ্যালাস আই এম আনডান, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। কি বোঝাচ্ছে এটা দ্বারা? দুঃখ। তো যখন দুঃখ হবে তখন আমরা বলছিলাম এক্সক্লেম উইথ সরো হবে অথবা গ্রিফ হবে। যদি এটা আনন্দদায়ক কিছু হতো এক্সক্লেম উইথ কি হতো? জয় হতো। যদি বিস্ময় বোঝাতো এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হয়ে যেত। দ্য বেগার এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, আই অ্যাম আনডান, হি ওয়াজ আনডান। কেন হয়ে গেল? আই ফার্স্ট পারসন, সাবজেক্টের প্রোনাউন হবে, বেগারের সাবজেক্ট প্রোনাউন হচ্ছে হি, সেই জন্য। একইভাবে হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি হয়ে গেল? হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, যেহেতু কি বোঝাচ্ছে এটা আনন্দ, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা হাউ থাকলে যে ভেরি হয় সেটা আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে শিখেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শিখলাম পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন কিভাবে হবে তার উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এখন দু একটা ব্যতিক্রম রুলসে আমরা চলে যাচ্ছি। যদি সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট জানি আমরা, মাস্ট শব্দের অর্থ হচ্ছে বাধ্যবাধকতা, কোনো কাজ করতে বাধ্য করা বা হওয়া, এর অর্থ বোঝাতে কি বসে? মাস্ট বসে। তবে মাস্টের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হয়? মাস্টের পাস্ট ফর্ম, নিজস্ব পাস্ট ফর্ম নাই, এর পরিবর্তে আমাদের কি করতে হয়? হ্যাড টু ব্যবহার করতে হয়। যেমন সুস্মিতা সেড আই মাস্ট রাইট আ লেটার, এখানে সেড আছে। আমরা ন্যারেশনের নিয়মে কি জানি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হয়, সেজন্য কি হলো? সুস্মিতা সেড দ্যাট, আই ফার্স্ট পারসন থাকার কারণে সাবজেক্টের প্রোনাউন শি, এই যে মাস্টের পরিবর্তে হ্যাড টু হলো, কেন? কারণ আগেরটা পাস্ট টেন্স, সেজন্য পরেরটা কি হলো? পাস্ট। তবে যদি মাস্ট দ্বারা চিরন্তন বাধ্যতা বোঝায় তাহলে এই মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেড চিলড্রেন মাস্ট অবে দেয়ার প্যারেন্টস, শিশুদের তার বাবা মাকে অবশ্যই কি করতে হবে? মানতে হবে। এটা একটা চিরকালীন বাধ্যবাধকতা, এটা চিরকালীন বাধ্যতা, যে কাজটা সবারই করা উচিত বা করতে হবে। তো এইরকম চিরকালীন বাধ্যতা, যে কাজটা সবার জন্যই করতে হয় বা করতে হবে, এরকম অর্থ প্রকাশ করতে এই মাস্টের কোনো পরিবর্তন হয় না, এটা এই মাস্টার হ্যাড টু হবে না। সেই জন্য কি হয়ে গেল? দ্য টিচার সেড দ্যাট চিলড্রেন মাস্ট অবে দেয়ার প্যারেন্টস। মাস্টার আরো একটা নিয়ম আছে, মাস্ট দ্বারা যদি ভবিষ্যতের বাধ্যতা বোঝায়, ভবিষ্যতের বাধ্যতা, যেমন আমরা এক্সাম্পল লক্ষ্য করি, শি সেড উই মাস্ট লিভ দ্য প্লেস ইফ দ্য ওয়েদার ইজ চেঞ্জড, আমরা অবশ্যই বাসা ত্যাগ করব বা এই স্থান ত্যাগ করব যদি আবহাওয়া পরিবর্তন হয়। ইফের নিয়মে আমরা জানি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি কন্ডিশনাল অংশটা অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশটুকু ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা। আমরা বাসাটা এখনো ছাড়িনি, শর্ত পূরণ হলে ছাড়বো, তার মানে এই মাস দ্বারা ভবিষ্যতের বাধ্যতা বোঝাচ্ছে। ভবিষ্যতে বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করতে যে মাস্ট ব্যবহৃত হয়, সেই মাস্টের ইন্ডিরেক্ট করতে গেলে কি করতে হয়? উড হ্যাভ টু ইউজ করতে হয়। সেজন্য কি হয়ে গেল? শি সেড দ্যাট দে উড হ্যাভ টু লিভ দ্য প্লেস ইফ দ্য ওয়েদার ওয়াজ চেঞ্জড। এখানে দে হলো কেন? উই ফার্স্ট পারসন, সাবজেক্টের প্রোনাউন হবে। এখানে উই, শি যেহেতু থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসনের প্লুরাল ফর্ম হচ্ছে দে, সেই জন্য। আরো একটা নিয়ম আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি কোনো ডিরেক্ট স্পিচে কুড, মাইট, উড, শুড, অট টু, ইউজ টু এই জাতীয় মডেলস গুলো থাকে তাহলে এটা অপরিবর্তিত থাকে, এগুলো কোনো পরিবর্তন হয় না। যেমন আই ইউজ টু সুইম এভরিডে, হি সেড দ্যাট হি ইউজ টু রয়ে গেল। একইভাবে উইশ, উড রেদার, সুনা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে একটা পাস্ট টেন্স থাকে যেটাকে বলা হয় আনরিয়েল পাস্ট, অবাস্তব পাস্ট ইনডিফিনিট। এই আনরিয়েল পাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন the girl said I wish I sang, the girl said that she wished she sang, আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাওয়ার কথা পাস্ট পারফেক্ট, কিন্তু
এই পাস্ট ইনডিফিনিটি রয়ে গেল। কেন? কারণ উইশ এর পরে এই আনরিয়াল পাস্টের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ডিরেক্ট স্পিচে দ্য ভোকেটিভ কেস থাকলে কি হবে? ভোকেটিভ কেস শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো নামে ডাকা, সম্বোধন করে ডাকা। যেমন এখানে আসো, কাম হিয়ার। এখন এই কথাটা আমি কাকে বললাম? যদি বলি মারুফ কাম হিয়ার, এই যে মারুফ নাম ধরে ডাকলাম, এই অংশটুকু হচ্ছে ভোকেটিভ কেস। অথবা বয়েজ স্ট্যান্ড আপ, ছেলেরা দাঁড়াও, তাহলে এখানে ভোকেটিভ কেস কোনটা? বয়েজ। অথবা ফ্রেন্ডস হেল্প মি, বন্ধুরা আমাকে সাহায্য করো, ভোকেটিভ কেস কোনটা? ফ্রেন্ডস। যদি ডিরেক্ট স্পিচে এরকম ভোকেটিভ কেস থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় কি করতে হবে? দ্য কিং সেড ফ্রেন্ডস আর ইউ হাংরি। এই ভোকেটিভ কেসটুকু করার জন্য কি করতে হবে? একটা নতুন শব্দ অ্যাড করতে হবে, অ্যাড্রেসিং। কি অ্যাড করতে হবে? অ্যাড্রেসিং। এরপর একটা অবজেক্ট বসাতে হবে, তারপর অ্যাজ লিখে আবার সেই ভোকেটিভ কেসটা ব্যবহার করতে হবে। সেই জন্য এখানে কি হলো? অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। আমরা উপরের রুলসটা আরো একবার খেয়াল করি। অ্যাড্রেসিং, এরপর একটা অবজেক্ট। অবজেক্ট কোনটা এখানে? ফ্রেন্ডস, যেহেতু প্লুরাল সেজন্য এখানে অবজেক্ট হয়ে গেছে দেম, তারপরে রুলসের অ্যাজ, অ্যাড্রেসিং দেম অ্যাজ, তারপরে ভোকেটিভ কেস ফ্রেন্ডস। এরপরে শুধু আর ইউ হাংরি টুকু হচ্ছে আমরা কি করব? ন্যারেশন করব আগের নিয়ম অনুসারে। দ্য কিং আস্কড ইফ দে ওয়্যার হাংরি। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এটা খুব ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড হয়, এটা আমরা পড়েছি একটু আগে, সেজন্য হি সেড টু হার থ্যাংক ইউ হয়ে গেল হি থ্যাঙ্কড হার। গুড বাই অর্থাৎ বিদায়কালীন সম্ভাষণ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সাবজেক্ট বা রিপোর্টিং ভার্ব হয়ে যাবে বেড হয়ে যাবে। আর গুড বাই না থেকে যদি গুড মর্নিং থাকতো, অর্থাৎ যদি সাক্ষাৎকালীন সম্ভাষণ থাকতো, সে যদিও এখানে লেখা নেই, আমি এই প্রাসঙ্গিক আলোচনা সেজন্য বলে যাচ্ছি, গুড মর্নিং বা এই জাতীয় অর্থাৎ সাক্ষাৎকালীন সম্ভাষণ থাকলে হয়ে যাবে উইশড, কিন্তু বিদায়কালীন সম্ভাষণ থাকলে হয়ে যাবে বেড। সেই জন্য হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, কি হয়ে যাবে? হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। আচ্ছা, পরবর্তী আলোচনা সেটা আসছে। গুড মর্নিং থাকলে উইশ অথবা উইশড হয়, সেজন্য হি সেড টু মি গুড মর্নিং, কি হয়ে যাবে? আই উইশড হিম, আই সেড টু হিম হয়ে গেল আই উইশড হিম গুড মর্নিং। আর এখানে একটু লক্ষ্য করে আরো একটা রুলস খুব ইম্পর্টেন্ট, সুমন মামুন দুটোই থার্ড পারসন, ঠিক না? দুটোই থার্ড পারসন। যখন এই জাতীয় অবস্থা থাকবে কোনো ক্ষেত্রে, পারসন পরিবর্তন করার সময় আমাদের কি করতে হবে? তো সুমনের প্রোনাউনও তো হি, মামুনের প্রোনাউনও হি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা সেই হি এর ব্র্যাকেটে বুঝিয়ে দেব এই হি দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি। যেমন আই হচ্ছে ফার্স্ট পারসন থাকলে আমরা যদি সাবজেক্টের প্রোনাউন হয়, তাহলে সাবজেক্ট হলো সুমন, সুমনের পরিবর্তে হি ব্যবহার করেছি, সেজন্য ব্র্যাকেটে আমরা এস দিয়ে বুঝাচ্ছি যে এই এস দ্বারা এই হি হচ্ছে সুমনের পরিবর্তে বসেছে। একইভাবে ইওর সেকেন্ড পারসন অবজেক্টের প্রোনাউন, এখানে ইউ এর পরিবর্তে হিজ বসেছে, ব্র্যাকেটে এম ব্যবহার করেছি, এম দ্বারা বোঝাচ্ছি এই হিজটা বসেছে মামুনের পরিবর্তে। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দুটোই যদি থার্ড পারসন হয় এবং দুটোই যদি ব্যক্তিবাচক হয়, সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটে ওই ব্যক্তিদের প্রথম লেটার, ব্যক্তিদের নামের প্রথম লেটারটা আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হয়। পূর্বের 3টি ক্লাস সহ আজকের ক্লাসটি ভালোভাবে আরো একবার দেখার আহ্বান রইল, যাতে করে ন্যারেশন পুরোটাই তোমাদের সবার আয়ত্তে চলে আসে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।